শুভ দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত আলোচনা অনুষ্ঠান মুক্তমত। আমরা আজকে কথা বলবো করোনার অভিঘাত উত্তরণে অভিবাসী খাত অর্থাৎ প্রবাসী কর্মীদের যে প্রেরিত অর্থ, সেই প্রেরিত অর্থ কতখানি গুরুত্ব বহন করছে সেই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। এবং সেই কারণে আজকে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসাবে কথা বলবার জন্য যারা রয়েছেন তারা হচ্ছেন অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় কক্ষের সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। একই সাথে স্টুডিওতে রয়েছেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং জাতীয় সংসদের সাবেক সিনিয়র সচিব অভিবাসন বিশ্লেষক ডক্টর জাফর আহমেদ খান। আমাদের এই আলোচনা পর্বে অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন বায়রার সাবেক মহাসচিব ও আতাবের বর্তমান সভাপতি জনাব মনসুর আহমেদ কালাম। আমরা তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আপনারা জানেন গত 18 ডিসেম্বর সারা বিশ্বের মতো বাংলাদেশে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং এই দিবসকে কেন্দ্র করে সারা দেশেই জেলা পর্যায় থেকে আরম্ভ করে শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এক বড় আয়োজনের মধ্যে দিয়ে এই অভিবাসী দিবসকে আমরা পালন করেছি এবং সেখানে কিন্তু নানা রকম প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। আমাদের অভিবাসন খাতের যে দোষ ত্রুটিগুলো রয়েছে সেগুলি আমরা আত্মসমালোচনা করেছি। অন্যদিকে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এটিএন বাংলার স্টুডিওতে এফডিসিতে এক অনুষ্ঠানে মাননীয় প্রবাসী কল্যাণমন্ত্রী জনাব ইমরান আহমেদ তিনি উপস্থিত থেকে তার অনেক আশাবাদের কথা জানিয়েছেন। আমরা সেই বিষয়ের একটি রিপোর্ট দেখে আমরা আমাদের আলোচনা যুক্ত হব। আদ্দিন সবজিবের সেই রিপোর্টটি দেখে আমরা এই যে অভিবাসন খাতের যে গুরুত্ব সেই বিষয়ে কথা বলবো। রিপোর্টটি দেখছি। মহামারীর মধ্যেও চলতি অর্থবছরে 9 লাখ কর্মী বিদেশে পাঠানোর আশা করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। গন্তব্য দেশ চাহিদা জানালে প্রবাসী কর্মীদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর এফডিএসিতে এটিএন বাংলার বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা জানান। মালয়েশিয়া, ইরাক, কুয়েতের মতো শ্রমবাজারগুলো সচল করা সহ নিরাপদ অভিবাসনের জন্য অনুষ্ঠানে 10 দফা সুপারিশ জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জানাচ্ছেন আদ্দিন সজীব। করোনা মহামারীর ধাক্কা সামলে উত্তরণের পথে বাংলাদেশ। আবার বাড়ছে রেমিডেন্স, স্বাভাবিক হতে শুরু করছে শ্রমবাজার। এই উত্তরণে নিরাপদ অভিবাসনী উত্তম কৌশল কিনা তা নিয়েই বিতর্ক। আজকে যখন একজন অভিবাসী বিদেশে যাবে, সে যে অর্থটা বের করবে, এটা যাওয়ার পাশাপাশি হচ্ছে তার অর্থটা বাংলাদেশে চলে আসার সম্ভাবনা আছে। যখন মানুষকে 5 লাখ চলে এসেছে আমার দেশে, সেই জায়গাটি কিন্তু নিম্নগামী। আজকে আমরা দেখছি যে ইতালিতে আমাদের ইমেজ সংকট হচ্ছে, আজকে দেখছি মালয়েশিয়া আমরা শ্রমিক পাঠাতে পারছি না। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বলেন, খুব শিগগিরই এ খাতে করোনার সংকট কাটিয়ে উঠবে দেশ। রেমিডেন্সের প্রবাহ, বিদেশে কর্মী পাঠানোর গতিও স্বাভাবিক হবে। তো 66 যদি আমরা 15 দিনে যায়, আশা করি ডিসেম্বরেও কিন্তু আমরা লাখের উপরেই থাকবো। আর 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 আমি বিশ্বাস করি যে এই ট্রেন্ড যদি থাকে তাহলে জুন পর্যন্ত, আমরা তো হিসাব করি জুলাই টু জুন পর্যন্ত আমরা 9 লাখের উপরে মানুষ পাঠিয়ে দেব। আশা করি দ্যাট বাই জানুয়ারি উই শুড বি আওয়ার রিকভারি ইন রেমিটেন্স শুড কাম আপ। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বৈধভাবে কর্মী পাঠানোর পর কোনো রিক্রুটিং এজেন্সি যাতে হয়রানির শিকার না হয় তা মন্ত্রণালয়কেই নিশ্চিত করতে হবে। আমার অভিবাসী ইচ্ছুক কর্মীদেরকে 2 ডোজ টিকা প্রদান করবার পরে যদি তাদেরকে বুস্টার ডোজ দিবার প্রয়োজন হয়ে থাকে, তাহলে মাননীয় মন্ত্রী মহোদয় আপনি অবশ্যই সেখানে গিয়ে আমাদের কর্মীদের জন্য বুস্টার ডোজ টিকার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। এই দাবিটি আমরা আপনার কাছে করতে চাই। বেসরকারি রিক্রুটিং এজেন্সির কাছে অনেক সময় অনেক সংবাদ আসে বিদেশি কর্মী নেবার জন্য কী চাহিদা রয়েছে, সরকারের কাছে সবসময় হয়তো নাও আসতে পারে। সে কারণে এই প্রাইভেট পাবলিক যদি আমরা একটা পার্টনারশিপের ব্যবস্থা করি, তাহলে আমরা আমাদের মালয়েশিয়া, ইরাক, লিবিয়া, কুয়েতের মতো ট্রেডিশনাল শ্রমবাজারগুলিতে আবার নতুনভাবে কর্মী প্রেরণ করার আমরা চেষ্টা করতে পারবো। বিতর্ক প্রতিযোগিতায় সমান 78 নম্বর পেয়ে কুমিল্লা ইউনিভার্সিটি ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি দুদলই বিজয়ী হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রিয় দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এই রিপোর্টের মধ্যে আমরা মাননীয় মন্ত্রীর একটা আশাবাদের কথা সেখানে দেখলাম। আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেহেতু অভিবাসী দিবসের এই আলোচনা হয়েছে এবং সারা বিশ্বে বাংলাদেশের একটা মর্যাদাপূর্ণ অবস্থান কিন্তু তৈরি হয়েছে এবং লেবার রিসিভিং কান্ট্রি হিসেবে, লেবার সেন্ডিং কান্ট্রি হিসেবে বাংলাদেশ কিন্তু পৃথিবীতে এখন বড় একটা অবস্থানে রয়েছে। আমরা যে খাতগুলি দেখি, আমাদের যে বৈদেশিক রপ্তানির খাত, বিশেষ করে আরএমজি খাত, সেই খাতে নিশ্চয়ই আমরা তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু এই ধরনের খাতগুলোতে কিন্তু সরকারের অনেক চ্যালেঞ্জ থাকে। এখানে আপনার
ফ্রি পানি দিতে হয়, বিদ্যুৎ দিতে হয়, জমি দিতে হয়, লোন দিতে হয়, সফট লোন, নানা কায়দা কানুন রয়েছে। কিন্তু অভিবাসী যে খাতটা, সেই খাতটা কিন্তু সেই অর্থে নিজেই কিন্তু নিজের অবস্থান করে দাঁড়িয়েছে। যদিও কর্মীদের সেই জায়গাটা, প্রতারিত হবার জায়গাটা এখনও চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। তো আমরা যেটি আলোচনা করতে চাই, যেটি মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, সেটি হচ্ছে যে করোনার অভিজ্ঞতা উত্তরণের জন্য এই খাতটি কীভাবে আমাদের একটা এই গ্রেস পিরিয়ড আমরা ধরে রেখে যে আগামী 1 বছর 2 বছর আরও করোনা থাকবে, আমরা হয়তো বিনিয়োগ করলে বিনিয়োগ আসতে সময় লাগবে। আপনার অভিবাসন খাতটাকে আসলে কীভাবে দেখছেন? 1 কোটি 100 কোটি মানুষ এখন সারা পৃথিবীতে অবস্থান করছে। জি, ধন্যবাদ। আমরা মনে হয় 6th সেন্ডিং কান্ট্রি হিসাবে আমাদের অবস্থান হচ্ছে 6ষ্ঠ, এবং আমি মনে করি বাংলাদেশের এখন যে টিকে আছে এটার মধ্যে অবশ্যই রেমিটেন্স ছাড়া বাংলাদেশ কল্পনা করতে পারছে না এই মুহূর্তে। এবং এটার বৃদ্ধি করার, রেমিটেন্স, স্কিল ডেভেলপমেন্ট, এটা বৃদ্ধি করার অফুরন্ত সম্ভাবনা রয়ে গেছে। অর্থাৎ যা আমরা পাচ্ছি তার থেকেও আরও 5 গুণ, 7 গুণ, 10 গুণ পাওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে প্রথমেই আমি যেটি বলবো, এই মুহূর্তেই দরকার ম্যাসিভ স্কিল ডেভেলপমেন্ট। স্কিল কোথায় কোথায় কী স্কিল প্রয়োজন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ব্যাড গভর্নেন্সের, মানে খুব ফান্ডামেন্টাল ব্যাড গভর্নেন্স। আমাদের দেশে ইতিমধ্যে 35 লক্ষর মতো গাড়ি আছে বা 40 লক্ষ গাড়ি আছে, 20 লক্ষ ড্রাইভিং লাইসেন্স আছে, অর্থাৎ 18 লক্ষ ইন্টারনাল ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। এবং বিদেশেও ড্রাইভারের চাহিদা আছে, বেশ কনসিডারেবল নাম্বার অফ ড্রাইভার যারা বিদেশের জন্য ডিমান্ড লেটার পেয়েছেন, কিন্তু স্মার্ট কার্ড পাচ্ছেন না আজকে 1-1.5 বছর ধরে, যে কারণে তারা বিদেশ যেতে পারছেন না। ড্রাইভিং স্মার্ট কার্ড, যেটা প্রভিশনাল একটা কার্ড পাচ্ছেন কিন্তু মূল কার্ডটা পাচ্ছেন না। কত ছোট্ট একটা জিনিসের জন্য কত বিশাল একটা সেক্টর এফেক্ট হয়ে যাচ্ছে। এটার জন্য প্রথমে যেটি দরকার, আমি যেটা মনে করি, যে এনিথিং যেটা কানেক্টেড উইথ এই এক্সপ্যাট্রিয়েট এবং বিদেশে মাইগ্রেশন সেক্টরের সাথে, এইটার টোটাল প্যাকেজ পাওয়ারটা একটা জায়গায় দেওয়া উচিত, ওয়ান স্টপ সলিউশন। ড্রাইভিং লাইসেন্স দরকার হলে সেটাও এই মন্ত্রণালয় দিবে, টিকা দিতে হলে ওই মন্ত্রণালয় হেলথ ডিভিশন থাকবে, তারা টিকা দিবে। পাসপোর্ট ইস্যু, যারা 2 ধরনের পাসপোর্ট হবে, যারা বেড়াতে যাবে বা পড়তে যাবে বা আমাদের মতো বিজনেসে যাবে তাদের পাসপোর্ট করবে ফরেন মিনিস্ট্রি, আর যারা এই মাইগ্রেশনে যাবে তাদেরও পাসপোর্ট প্রয়োজনে এই মন্ত্রণালয়ই করবে। এই মন্ত্রণালয়ের হিউম্যান রিসোর্স বাড়াতে হবে, ক্যাপাসিটি বাড়াতে হবে, রিসোর্স অ্যালোকেশন বাড়াতে হবে। 2 পয়সার বাজেট বলা হয়, যেই সেক্টর বাংলাদেশের অর্থনীতির ব্যাকবোন, সেখানে 2 পয়সা দেওয়া হয়। 0.2, নট মানে 2 টাকা না, কিন্তু 2 পয়সা। তো এই 2 পয়সার বাজেট দিয়ে আপনি এই 1 কোটি লোকের উপরে সেবা দেবেন কিভাবে? এবং এখন যেটি প্রয়োজন, রিস্কেলিং, আপস্কেলিং। যারা অলরেডি বিদেশে আছে তাদেরকেও স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, যারা পাইপলাইনে আছে তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, এবং যারা 10 বছরের মধ্যে অ্যাসপিরেন্ট হতে পারে, স্কুলে যারা পড়ছে, কলেজে যারা পড়ছে, তাদেরকে এখনই যদি আমরা ভাষা শেখাই, একটা করে সফট স্কিল শেখাই, এবং অ্যাক্রিডিটেশন, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। দেখেন আমরা পলিটেকনিকে ডিপ্লোমা পড়াচ্ছি, সে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সে কিন্তু ইঞ্জিনিয়ার, কিন্তু তার এই সার্টিফিকেট দিয়ে সে কোথাও নর্মাল ইলেকট্রিশিয়ানের চাকরিও সে পাচ্ছে না। তাহলে সেখানে আমাদের ম্যাসিভ একটা আপগ্রেডেশনের প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে মন্ত্রণালয় অনেকগুলো স্কিম নিচ্ছে, কিন্তু এই যে টিটিসি করতে গেলে আমার ভূমি অধিগ্রহণ করতে হবে, সেখানে ডেভেলপমেন্ট করতে হবে, এই কাজগুলো করার মতো ক্যাপাসিটিও তো এখন মন্ত্রণালয়ের নাই। 400টি বা 500টি উপজেলায় যখন টিটিসি হচ্ছে, সেটার যে ম্যাসিভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, এটা করলে মন্ত্রণালয় অন্য কাজ করবে কিভাবে? তো এটা তো আপনি অলরেডি যে স্কুলগুলো আছে, স্কুল ভবনগুলো আছে, যে কলেজ ভবনগুলো আছে, এটা কোনো একটা এমওইউর মাধ্যমে আন্তঃমন্ত্রণালয়ের সাথে করে আপনি ইভিনিং শিফটে অথবা দুপুরের পরে যখন রুমগুলো ফাঁকা থাকছে, সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন ইতিমধ্যেই। তো আমি যেটা মনে করি, এখন এই মুহূর্তে আমাদের প্রথম দরকার ট্রেনার তৈরি করা, যে আমরা এখন 50,000 20,000 ট্রেনার তৈরি করব। তার মধ্যে ভাষা একটা ইম্পর্টেন্ট। ভাষার ক্ষেত্রে যারা ফেরত চলে আসছে, যে অ্যারাবিক পারে, যে ফ্রেঞ্চ পারে, যে লেবানিজ ভাষা পারে, যে ইরাকি ভাষা পারে, সেই যে ভাষা পারা লোকগুলোই হবে আমাদের প্রথম, এবং এটা রিইন্টিগ্রেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হবে। যে দেশে ফেরত এসে তারা কি করবে, তারা অ্যাসপিরেন্ট যারা মাইগ্রেন্ট আছে তাদেরকে তাদের অভিজ্ঞতা বলবে, সতর্ক করবে, ভাষা শেখাবে, দক্ষতা শেখাবে। অথবা তাদের যদি দক্ষতার ঘাটতি থাকে, ট্রেনারদের আমাদের এখন দরকার ট্রেনিং ফর ট্রেনার্স, এই মুহূর্তেই দরকার। এবং সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো, পলিটেকনিকগুলো ম্যাসিভ একটা কাজ করতে পারে। সরকারকে এবং মন্ত্রণালয়কে অবশ্যই পার্টনারশিপে যেতে হবে। আপনি 1 কোটি লোককে যদি মনে করেন 10 বছরের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট করবেন বিদেশে পাঠানোর জন্য উপযোগী করে, এটা তো কোনো মন্ত্রণালয় একা পারবে না, এবং পৃথিবীর কোনো সরকার একা পারবে না। সেই ক্ষেত্রে আমাদের 150টি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ সব কিছুকে আপনার করতে হবে। এবং নার্সের যে বিশাল চাহিদা দেশে এবং বিদেশে আছে, কিন্তু একটা নার্সিং ইনস্টিটিউট করতে আপনার 25 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট লাগে, 25 কোটি টাকা ইনভেস্টমেন্ট লাগে, আপনি মাত্র 50টা সিট পাবেন। সো কোনো বিজনেসম্যান বা এডুপ্রেনার তিনি জেনে শুনে নার্সিং ইনস্টিটিউট করছেন না। তো বিদেশে এই সেক্টরটাও আমরা বিশাল ঘাটতির শিকার হচ্ছি। আমরা বিদেশে মর্যাদার কথা আপনি বলছেন, আমরা মিডল ইস্টে গেলে তো দেখি ক্লিনারই 80%, টয়লেট ক্লিনার, রোড ক্লিনার, এবং তারাও বেতন পাচ্ছে অর্ধেক বেতন আটকায় রাখছে।
খাইতে দিচ্ছে না, ওভারটাইম করাচ্ছে, ম্যাসিভ হিউম্যান রাইটস ভায়োলেশন। আমরা শুধু রেমিটেন্স নিয়ে কথা বলছি, আমরা তো বিদেশে টাকা বানানোর মেশিন পাঠাচ্ছি না, বাংলাদেশের মানুষ পাঠাচ্ছি। এই বাংলাদেশের মানুষ যদি না খেয়ে থাকে, রুগ্ন থেকে, আপনি দেখবেন বিদেশ থেকে আসার পরে সবাই শুকনো থাকে, শুকনো অবস্থায় যাচ্ছে, শুকনো অবস্থায় ফেরত আসতেছে। তাহলে এদের কি হচ্ছে আসলে? তো সেখানে আমাদের ডেফিনেটলি আমাদের একটা নেগোসিয়েশন পাওয়ার দরকার, এবং সেটা আমি কিছুদিন আগে বলেছিলাম যে গরিব দেশের কোনো নেগোসিয়েশন পাওয়ার থাকে না। তো আমি কাজ খুঁজে বেড়ালে ডিমান্ড সাপ্লাই যখন গ্যাপ থাকবে, তখন সেখানে কোনো অবস্থাতে আমি নেগোশিয়েট করতে পারবো না। আমাকে যে টাকা অফার করবে আমি বাধ্য হচ্ছি ওই টাকাতেই পাঠাতে, এবং সেজন্য আমি যদি স্কিল ডেভেলপ করতে পারি তাহলে আমার টার্মসে রিসিভিং কান্ট্রিগুলো আসতে বাধ্য হবে। জি, নিশ্চয়ই। দেশের স্বামীদের পাঠারে আমরা আসবো। ডক্টর জাফর আহমেদ খান, আমরা শুনলাম এবং আমরা দেখেছি যে বাংলাদেশে কিন্তু নার্সরা শহীদ মিনারে আন্দোলন করে চাকরি পাচ্ছে না। আমরা দেখছি যে স্কিল ডেভেলপমেন্টের যেটা কথা বলা হচ্ছে, স্কুল কলেজে IAB MA পাস করানো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে কর্মমুখী শিক্ষা, সেই কর্মমুখী শিক্ষাটা কিন্তু আমরা দিতে পারছি না। ইভেন আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দীর্ঘদিন দায়িত্বে ছিলেন, সেখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা যদি বিদেশ থেকে একজন ভালো ক্রেন অপারেটরের যদি আমরা ডিমান্ড পাই, একটা ফকলিফট ড্রাইভারের ডিমান্ড পাই, একটা ভালো ওয়েল্ডারের ডিমান্ড পাই, কিন্তু সেখানে আমরা এই চাহিদা পূরণ করতে পারি না। তাহলে এই যে আন্তর্জাতিক অভিবাসন দিবসে কিন্তু আমরা এই যে অভিবাসীদেরকে সূর্য সন্তান বলছি, আমরা সোনার সন্তান বলছি, কিন্তু এই যে অভিবাসী কর্মীদেরকে স্কিল ডেভেলপ করে পাঠানোর জন্য যে উদ্যোগটি, সেই উদ্যোগটা আসলে আমরা এখনও পুরোপুরি গ্রহণ করতে পারি না। যেটি ব্যারিস্টার শামীম পাটোয়ারি বললেন যে ইন্টারন্যাশনাল সার্টিফাইড আমাদের সার্টিফিকেট গ্রহণ করছে, কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হচ্ছে না। সেই বিবেচনায় আসলে আমাদের এই করোনার অভিজ্ঞতা উত্তরণে অভিবাসী খাতকে আপনার বিশ্লেষণ আপনি কীভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি একটু আগে আপনার যে প্রতিবেদন আমরা দেখলাম, সেখানে মাননীয় মন্ত্রী মহোদয় আপনার সেই ডিবেট ফর ডেমোক্রেসির সেই ছায়া ক্যাবিনেটে পার্লামেন্টের যে ডিবেটে, সেখানে তো উনি বললেনই, এবং আজকে উনি কিন্তু মালয়েশিয়াতেই আছেন, এবং আজকেই উনি চুক্তি স্বাক্ষর করেছেন ওই দেশের সরকারের সাথে, ওই দেশের শ্রমমন্ত্রীর সাথে, এবং উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামী 6 মাসের মধ্যে প্রায় 10 লক্ষ কর্মী উনি মালয়েশিয়াতে পাঠাতে সক্ষম হবে, সারা বিশ্বে পাঠাতে সক্ষম হবে। মালয়েশিয়াতে প্রায় 1 লক্ষ ওই যে এই ডিসেম্বরের মধ্যে উনি পাঠাবেন। তো মালয়েশিয়া প্রায় 3 বছর পরে আবার ওপেন আপ হলো। এটা আমি মনে করি এটা খুবই একটা সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে এই সরকার। এবং মালয়েশিয়ায় আমি দেখেছি, আমি যখন সচিব ছিলাম আমি একাধিকবার মালয়েশিয়ায় গিয়েছি, তাদের সাথে আমরা সরকারিভাবে লোক পাঠিয়েছি, সর্বনিম্ন খরচে প্রায় 30,000 টাকার তারা মালয়েশিয়ায় গিয়েছে। ওখানে সবগুলো সেক্টরে বাংলাদেশিদের প্রচুর চাহিদা আছে, এবং আমাকে ওই দেশের এমপ্লয়াররা বলেছে যে আমাদের বাংলাদেশি কর্মী না হলে আমাদের কলকারখানা বন্ধ হয়ে যাবে। অতএব আমি মনে করি মালয়েশিয়া কিন্তু আমাদের কর্মীদের জন্য একটা পপুলার ডেস্টিনেশন, এবং সেখানে সবাই যেতে চায়। সেখানকার ইসলামিক কান্ট্রি মালয়েশিয়া সবসময় আমাদের পাশে আছে, আবার নতুন করে কর্মী বাজার ওপেন করলো। তবে এই ক্ষেত্রে আমি মনে করি সরকারকে আরও ভেবে চিনতে, আরও দক্ষতার সাথে, যাতে যেভাবে MOU সাইন করেছে যে সমস্ত খরচ ওই দেশের যারা নিয়োগকর্তা তারাই বহন করবে, আমাদের কর্মীদের অতটা খরচ বহন করতে হবে না। তারপর অটোমেটিক প্রসেসের মাধ্যমে, এবং প্রশিক্ষণের বিষয় যেটা বললেন, আগের চাইতে প্রশিক্ষণ ইনস্টিটিউট কিন্তু অনেক বেড়েছে। সরকার ইতিমধ্যে প্রায় 40টা উপজেলাতে প্রশিক্ষণ ইনস্টিটিউট সে সম্পন্ন করেছে, আরও 100টাতে TTC তৈরি করার জন্য কিন্তু প্রকল্প হাতে নিয়েছে। আগের চাইতে সে এখন কিন্তু অন্য যে কোনো সময়ের চাইতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনেক দক্ষতার সাথে কাজ করছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে লোনও দিচ্ছে, ইভেন কল্যাণ বোর্ডও একটা আলাদা করে হয়েছে। তারপর যেটা বলবো যে হ্যাঁ, আমাদের দেশে প্রতি বছর যেখানে প্রায় 20 লক্ষ লোকের কর্মসংস্থান দরকার, সেখানে প্রায় 1/3 লোক কিন্তু আমরা প্রবাসে অনায়াসে পাঠিয়ে দিতে পারছি। অত লোককে কিন্তু দেশের মধ্যে আমরা জব দিতে পারছি না। অতএব সেই সেন্সে বলতে গেলে এই সেক্টরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেই, যে আমাদের GDPর প্রায় 7% কিন্তু এই খাত থেকে আসতেছে, এবং সরাসরি বিনিয়োগের আমি একটা হিসাবে দেখেছি, প্রায় সরাসরি FDIর মাধ্যমে যত টাকা আসে দেশে, তার থেকে 11 গুণ টাকা বেশি এখানে আসতেছে, এবং বৈদেশিক সহায়তা আমরা যা পাচ্ছি তার থেকে বেশি 10 গুণ এখানে আসতেছে। এবং এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করলে কিন্তু ওই সমস্ত মানে FDI ক্ষেত্রে সরকারের যত গুরুত্ব আছে, এই প্রবাসী কল্যাণ খাতে কিন্তু গুরুত্ব সেইভাবে বৃদ্ধি করা দরকার, ক্যাপাসিটি বৃদ্ধি করা দরকার। মন্ত্রণালয় এমনকি বাইরের যে দূতাবাসগুলো আছে, সেই ক্ষেত্রে আমাদের লেবার উইংগুলোর
কর্মক্ষমতা, তাদের বাজেট সব কিছু যদি আমরা সেইভাবে করতে পারি, তাহলে এই খাত কিন্তু একটা সত্যিকারভাবে আগামীতে এবং এখনও কিন্তু আমাদের অত্যন্ত ভাইব্রেন্ট খাত হিসেবে স্বীকৃতি পাচ্ছে। আমাদের কর্মীরা বাইরে যেয়ে কিন্তু তারা ট্রেনিং নিয়ে যাচ্ছে, তারপরও অনেক প্রপার ট্রেনিং আমরা দিতে পারছি না, তারপর তারা তাদের আগ্রহে তাদের কষ্ট করে তারা কিন্তু অনেক সুনাম অর্জন করছে এবং সেইটা কিন্তু আমাদের কর্মীর চাহিদা সব জায়গায় আছে। আগে যেরকম ধরেন সেমি স্কিল লেবার যেত, এখন কিন্তু অনেক দক্ষ কর্মীরা যাচ্ছে, আগামীতে সেটা আরও বেশি যাবে এবং সরকারের দিকে দৃষ্টি দিয়েছে। আমি মনে করি করোনার অভিঘাত মোকাবেলায় দেশের সেক্টরের চাইতেও আমি মনে করি এই প্রবাসী কর্মীরা আরও এগিয়ে থাকবে এবং সামনে আমাদের সেই সময় আসছে। জি, নিশ্চয়ই আমরা আলোচনায় ফিরবো। আমরা অনলাইনে যুক্ত করেছি জনাব মনসুর আহমেদ কালাম, তিনি বায়রার সাবেক মহাসচিব এবং বর্তমানে আটাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। আমি জনাব মনসুর আহমেদ কালাম, নিশ্চয়ই দেখেছেন, আপনারা গণমাধ্যমে দেখেছেন যে মাননীয় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি সাহেব মালয়েশিয়া রয়েছেন, আমাদের সচিব মহোদয় মালয়েশিয়া রয়েছেন। তো সেই প্রেক্ষাপটে মালয়েশিয়ার শ্রমবাজারটা খোলা হয়েছে। ডক্টর জাফর আহমেদ খান কিন্তু অনেক আশাবাদ ব্যক্ত করলেন এবং ব্যারিস্টার শামীম হায়দার পাঠারই বললেন যে এই খাতটিকে যদি আমরা ঠিকমতো আমরা চালাতে পারি তাহলে এটা আমাদের বড় একটা জায়গা হবে, যেটা ফরেন রিমিটেন্স আসবে, আমাদের জিডিপি বাড়বে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে যেহেতু আপনি সরাসরি বায়রার নেতৃত্ব প্রদান করেছিলেন, একেবারেই এই প্রসেসের সাথে আপনি যুক্ত রয়েছেন, আপনি মালয়েশিয়ার শ্রমবাজার খোলার এই প্রেক্ষাপটটাকে, আজকের এই শুভ দিনটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ কিরণ ভাই। আজকের এই প্রেক্ষাপটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে 3 বছর পরে আবার মালয়েশিয়া ওপেন হয়েছে। তো আমি সবার আগে মাননীয় মন্ত্রীকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে সে এই মানে অনেক কষ্ট করে রাতে গিয়ে সকালে 11টার মধ্যে এই চুক্তিটা সম্পন্ন করেছে। এটা আমরা দীর্ঘদিন আশায় ছিলাম, আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম যে মালয়েশিয়া বাজারটা খুলবে। তো মালয়েশিয়ায় আপনি জানেন যে মালয়েশিয়া প্রচুর সব সেক্টরে কিন্তু বাঙালি আমাদেরকে নিয়োগ দেবে, আমাদের কর্মীরা কাজ করতে পারবে। সবার আগে আমি ধন্যবাদ জানাই যে এই দুর্দিনে, এই করোনার এই প্রাককালে এই মালয়েশিয়া বাজারটা খুলে গেল এবং এই জন্য এই সেক্টরে যারা কাজ করতেছে, বিশেষ করে মাননীয় মন্ত্রী এবং সচিব এবং অন্যান্য যারা আছে, প্রত্যেককে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। তা আমরা প্রথমত চাইবো যে লোক পাঠানো আমাদের দরকার, বাংলাদেশ থেকে যাতে লোক যায় সেটার জন্য আমাদের প্রথমত এটা আমাদের চিন্তা চেতনা দরকার। তো সেই জন্য যত ব্যবস্থাপনা থাকুক না কেন, যেভাবেই আগাইতে পারি না কেন, আমরা লোক পাঠানোর জন্য যা যা করণীয় সেটাই আমাদের প্রথমত দরকার। কিরণ ভাই। জি, আপনি থাকবেন আমাদের সাথে। আমি ব্যারিস্টার শামীম হায়দার পাঠারি, আমি দেখেছি আমারই এক অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী ইমরান আহমেদ সাহেব বলেছেন যে আমার অভিবাসী কর্মীর যখন কষ্ট হয় তখন আমার বুকের রক্তক্ষরণ হয়। এই অনুধাবনটা কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের থাকা উচিত এবং সেই জায়গার অবস্থান করে আপনি বলছিলেন যে সেখানে কিভাবে নিপীড়িত হয়, নিষ্পেষিত হয়, অর্জবগুলি তারা করে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে কিন্তু আমাদের এই অভিবাসন খাতটা যে আমরা শুধুমাত্র ট্রেডিশনাল বাজারগুলো যে মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্য এর মধ্যে কি সীমাবদ্ধ থাকলে হবে, নাকি যেটি বলছেন অধিক পরিমাণে প্রফেশনালস পাঠাতে হবে, আমাদের ইউরোপের শ্রমবাজার খুলতে হবে, আমাদের নেগোসিয়েশনটা করতে হবে? আজকে নেপালের চাইতে বা শ্রীলঙ্কার চাইতে, ভারতের চাইতে কিন্তু আমাদের কর্মীদের বেতন কম। সেই যে মাইগ্রেশন ডিপ্লোমেসি, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখছেন? জি, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয় অসাধারণ কাজ করছেন এবং কোভিড পিরিয়ডেও এই রেমিটেন্স যদি না বাড়তো তাহলে আমরা তীব্র আতঙ্কের মধ্যে পড়ে যেতাম, অর্থনীতিতে বেতন দেওয়া যেত না বা টিকা কেনা যেত না, সবচেয়ে বড় কথা। এবং সচিব মহোদয় সব অত্যন্ত ভালো কাজ করছেন এবং আমি মনে করি ডেফিনেটলি মন্ত্রণালয় একটা নিউ ডাইমেনশনে আছে। বাট যে ম্যামথ প্রবলেম নিয়ে আমরা কথা বলছি, যে ম্যামথ জনসংখ্যা নিয়ে আমরা কথা বলছি, 1 কোটি অলরেডি আছে, আরও 10 লাখ প্রতি বছর করে যাবে, এটা বাড়তে পারে। এটার জন্য যে গতিতে কাজ করা প্রয়োজন, সে গতিতে কাজ করার জন্য প্রয়োজনীয় ফান্ড মন্ত্রণালয়কে দেওয়া হয় না, প্রয়োজনীয় রিসোর্স মন্ত্রণালয়কে দেওয়া যায় না এবং মূলত মন্ত্রণালয় রেমিটেন্স নিয়েই বেশি কাজ করে। রেগুলেশনে কিছু কাজ করে, এটা সত্য, অনেকেরই লাইসেন্স বাতিল করছে, শোকজ করছে, চেষ্টা করছে, বাট সেটা টোটাল কাজের তুলনায় প্রপোর্শনটা খুব কম। নাও আমি জাস্ট কিছুদিন আগে লন্ডন থেকে আসলাম, সেখানে হঠাৎ করে লরি ড্রাইভার এত কমে গেছে, সেনাবাহিনীকে দিয়ে তেল বহন করতে হয়েছে 3-4 ডেজ এবং তেলের প্রাইস হাইক হয়ে গেছে এবং এখনও ইউকেতে অন্তত 5000 লরি ড্রাইভার প্রয়োজন। এখন আমাদের দেশের একটা ইন্টারমিডিয়েট পাস করা ছেলে বা মাস্টার ডিগ্রি পাস করা ছেলেকে লরি ড্রাইভার বানাতে আমাদের কতদিন লাগবে? সর্বোচ্চ 15 দিন আমি মনে করি, কিন্তু এ বিষয়ে কোনো উদ্যোগ নাই। রোমানিয়াতে বাংলাদেশের বাজার খুলেছে, সেখানে বাঙালি যাচ্ছে,
কিন্তু ওখানে একটা প্রবলেম হচ্ছে, রোমানিয়াতে যারাই যাচ্ছে গিয়ে ওখান থেকে পালিয়ে ইউরোপ, আমেরিকা, অন্যদিকে সেন্ট্রাল ইউরোপে ঢুকে যাচ্ছে। ফলে রোমানিয়ার সরকার এবং এমপ্লয়াররা এই মুহূর্তে বাংলাদেশের লোক নিচ্ছে না, আমি যতটুকু জানি। এটার জন্য সরকারও চিন্তা করছে, মন্ত্রণালয় চিন্তা করছে কী করা যায়। তো একটা প্রস্তাব তারা দিয়েছিল যে তারা কোনো ভাই বোন বা ফ্যামিলির কাউকে গ্যারান্টার হিসেবে রাখবে কিনা, সেটা আবার মানবাধিকার পরিপন্থী। ভাই ওখানে পালাচ্ছে, আপনি আরেক ভাইকে নিয়ে প্যারেন্টাল গ্যারান্টি, প্যারেন্টাল গ্যারান্টি। বাট আপনারা যেটা করতে পারি সেক্ষেত্রে মর্টগেজ রাখতে পারি, তার প্রপার্টি, তার হাউস, হোমস্টেড, জাস্ট সিম্পল যে তোমার প্রপার্টি মর্টগেজ হিসেবে থাকবে, কোলেট্রাল, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তার চেক থাকতে পারে, এ ধরনের অনেক কিছু থাকতে পারে। সো ওই ছোটো ছোটো বিষয়গুলোর কারণে আর এই যে মানুষের পালিয়ে যাওয়ার চিন্তা, রোমানিয়া বাংলাদেশের তুলনায় ভালো দেশ, তো রোমানিয়াতেই যদি আমরা কম্পারেটিভলি ভালো স্যালারি দিতে পারি, ভালো ফ্যাসিলিটি দিতে পারি, সে পালাবে কেন, বা সে সাথে সাথে গিয়েই পালাবে কেন? এটা হচ্ছে একটা বড় সমস্যা। এখন যেটি প্রবলেম হচ্ছে, স্কিল না থাকার কারণে, আমাদের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ম্যাচ না করার কারণে, যে কোনো, এবং দেশে যেহেতু কোনো জব নেই, বাংলাদেশের গ্রোথ কমপ্লিটলি জবলেস গ্রোথ, কোনো সন্দেহ নেই। 7.8 জিডিপি বলি আমরা, যেটাই বলি, বাট জব ক্রিয়েশনে আমরা ফেইল্ড, এটা অ্যাডমিটেড সিচুয়েশন। সেই ক্ষেত্রে ইয়াংদের মধ্যে একটা প্যাশন কাজ করছে যে কোনো মূল্যে বিদেশ যেতে হবে, যে কারণে যে জাহাজ দিয়ে গিয়ে ডুবে যাচ্ছে, মালয়েশিয়ার জঙ্গলে পাওয়া যাচ্ছে, ফিলিপাইনের জঙ্গলে পাওয়া যাচ্ছে, এগুলো তো প্যানিক থেকে যে আমি চাকরি পাবো না, আমার কী হবে ভবিষ্যৎ। তো সেই ক্ষেত্রে আমরা যদি ডেফিনেটলি তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, তাহলে আমাদের একটা না পৃথিবীর 100টি দেশ খুলে যাবে। এবং 100টি দেশ যখন খুলে যাবে, আমি জাস্ট বলি কেয়ার ওয়ার্কার, আরেকটা ইস্যু যেটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডিয়া, স্কন্ডিনেভিয়ান, সব জায়গায় দেখা যাচ্ছে 60+, 70+ লোকের সংখ্যা বাড়ছে। যেহেতু ওদের ফ্যামিলি স্ট্রাকচার জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার না, 80+, 70+ লোকের জন্য, প্রতিটি লোকের জন্য একজন করে কেয়ার ওয়ার্কার প্রয়োজন, যেটা রাষ্ট্র তার নিজ খরচে বহন করে। এবং এটা খুব হাইলি পে স্যালারিড। নর্মাল যদি আপনার হয় $8 আপনার স্যালারি, ওখানে আপনি কেয়ার ওয়ার্কারদের স্যালারি হবে $15। এবং এটার জন্য কোনো আপনার খুব হিউজ স্কিল দরকার নেই, আপনার একটা অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট দরকার। আমরা 18 সালে একটা আইন পাস করেছিলাম, কেয়ার ওয়ার্কার নিবন্ধন আইন, মানে এই বিষয়ের প্রতিষ্ঠানের নিবন্ধন আইন, কিন্তু এখন পর্যন্ত মনে হয় প্রাতিষ্ঠানিকভাবে কোনো কেয়ার ওয়ার্কার আমরা তৈরি করতে পারছি না। এই বাজারগুলো আমাদের ধরতে হবে। সো রেমিটেন্স আর যে কোনো মূল্যে লোক পাঠানোর পাশাপাশি, যেটা এখন দরকার, পাশাপাশি এই জিনিসগুলোতে যদি আমরা কনসেন্ট্রেশন না করি, তাহলে আমরা এর মধ্যে ঘুরপাক খেতে থাকবো। গার্মেন্টস নিয়ে আমরা অনেক দূরে এগিয়েছি, বাট গার্মেন্টসের সম্ভাবনা কিন্তু স্তীমিত হয়ে আসছে। এবং অনেকে বলছে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলে রোবট গার্মেন্টস চালাতে পারে চায়নাতে। তো যখন রোবট গার্মেন্টস তৈরি করবে, তখন ন্যাচারালি হিউম্যান গার্মেন্টসগুলো কমে আসতে পারে। এবং গার্মেন্টসে চাকরি করে 25 বছর 30 বছর করে কেউ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত হয়েছে এমন কোনো শ্রমিক আমি পাইনি। তারা ওর জাতাকলের মধ্যেই থাকছে, খেয়ে পড়ে বেঁচে থাকছে। গ্রামে একটা জমি টমি কিনতে পেরেছে কিনা সেটাও আমরা খুব নিশ্চিত না। সো গার্মেন্টস দেশকে একসময় অনেক কিছু দিয়েছে, কিন্তু এখন আমাদের যে অর্থনৈতিক স্প্রি, যেটা আমাদের প্রয়োজন, সেটার জন্য স্কিল ডেভেলপমেন্ট এবং আমাদের সংখ্যা যেমন বাড়াতে হবে, তাদের পার ক্যাপিটা ইনকামটাও বাড়াতে হবে, এবং তারা যেন দেশে টাকা পাঠাতে আগ্রহী হয়। এখানে একটা রিস্ক আছে, যেটা উনিও অবশ্যই, যখনই স্কিল বা হাই স্কিল লোকজন যাচ্ছে, তখন তারা দেশে টাকা পাঠাচ্ছে না। সাধারণত দেশে টাকাটা এই গরিব লোকরা, এই শ্রমিকরাই পাঠায়। তো সেই ক্ষেত্রে দেশে যদি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি থাকে, যেমন এয়ারপোর্টে আমাদের একটা রিসেপশন দেওয়া উচিত, যারা মাইগ্রেশন ওয়ার্কার আসবে একটা ফুল হলেও তাদেরকে দেওয়া উচিত, তাদের জন্য একটা ছোট্ট লাউঞ্জ থাকতে পারে এয়ারপোর্টে, তাদেরকে একটা ডেস্ক আছে, বাট আরও বেশি এগুলো প্রয়োজন, যেন তারা ফিল করে যে দেশ তার জন্য করছে, তখন তারা রেমিটেন্স পাঠাবে। এবং ইনভেস্টমেন্ট প্যাকেজ, আমি আরও একটা প্রস্তাব রেখেছিলাম, যা সিম্পল, যে আমরা বন্ড দিতে পারি কিনা, যারা বিদেশে যাচ্ছে সাথে সাথেই সেই ব্যাংকের বলেন, কর্পোরেশন বলেন, ইনভেস্টমেন্ট স্কিম বলেন, হোয়াট এভার, সেটার সে একটা শেয়ারের মালিক হবে। দেন উনি যে রেমিটেন্স পাঠাবে এটার প্রপোর্শনাল অংশ অনুযায়ী উনি শেয়ার মালিক হবেন, এই শেয়ারটা লিস্টেড হতে পারে। এবং আস্তে আস্তে যখন উনি 5 বছর পরে দেশে ফিরবেন, তখন তার জমানো টাকার বাইরেও বাংলাদেশের এই কর্পোরেশনে, ইনভেস্টমেন্ট স্কিমে, যে কোনো আইসিবিতে, যে কোনো এক জায়গায় তার আবার অনেকগুলো শেয়ার বা বন্ড রয়ে গেছে, তখন সে বাংলাদেশের সাথে বন্ডেড হবে। তাকে কিন্তু আমরা বিদেশে পাঠাচ্ছি, বাট তার কিন্তু বন্ডেজটা আবার বাংলাদেশে থাকতে হবে, তা নাহলে তো আমার দেশের স্বার্থটা রক্ষা হবে না। এটার একটা গ্যাপ আমাদের আছে। আইটিতে আমরা 6 লক্ষ লোক বাংলাদেশে তৈরি করতে পেরেছি, এটি একটি প্রয়োজন। হিউম্যান রাইটসের যে ভায়োলেশনগুলো হচ্ছে, আপনি যেটা বলছিলেন, যেটা নিয়ে মন্ত্রণালয় কাজ করতে পারছে না, এখন সম্ভব না, এত লোককে আপনি কীভাবে সেবা দেবেন। মিডল ইস্টে এই মুহূর্তে জানি না কত লোক আছে, আপনি বলতে পারবেন আমাদের অ্যাম্বাসিতে কত লোক আছে? তাহলে মিডল ইস্টে গড়ে দেখা যায় 10,000 লোকের জন্য একজন লোক সেবা দিতে নাই। সেখানে অলমোস্ট 50% নারী ভিকটিম হচ্ছে, 50% পুরুষ সেখানে ভিকটিম হচ্ছে। এত কমপ্লেন তো অ্যাম্বাসি হ্যান্ডেল করতে পারবে না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেপারেট বিল্ডিং প্রয়োজন, ওইসব দেশে সেপারেট কয়েকশো লোক প্রয়োজন, সেপারেট লিগাল ডিভিশন প্রয়োজন, অ্যান্ড সেপারেট স্কিল ডেভেলপমেন্ট স্কিম প্রয়োজন। আমাদের দেশে আমরা চাকরি দিতে পারছি না,
আমরা ইংলিশ জানা লোকজনকে ওখানে পাঠিয়ে দিব, তাহলে ইংলিশ শেখাবে, অ্যারাবিক শেখাবে। আরেকটা জিনিস প্রয়োজন, বিদেশিরা বাংলা তাদের ছেলেমেয়েদের বাংলা শেখাতে চায়, কিন্তু অনেক ক্ষেত্রেই বাংলা শেখানোর মতো কোনো স্কুল নেই। জেনেভাতে অনেকে বলছে আমার ছেলেমেয়ে বাংলা শিখতে পারছে না, লিখতে পারছে না, তো এই বাংলাটা কোথায় শেখাবে? সেটার জন্য কিন্তু অ্যাম্বাসি কোনো রাখেনি। এটাও কিন্তু প্রবাসী মন্ত্রণালয়েরই কাজ, ডায়াসপোরা যারা হচ্ছে বা নেক্সট জেনারেশন তাদেরকে বাংলাদেশ এই মন্ত্রণালয়টি এখনো সেভাবে অনেক কাজের দায়িত্বশীল ভূমিকা পালন করবার দায়িত্ব নিতে চাইলেও সেভাবে নিতে পারছে না। আপনি বললেন 2 পয়সার বাজেটের যে মন্ত্রণালয়টি, নিশ্চয়ই আমরা আশা করবো যে অভিবাসী দিবসের এই সময় যারা আইন প্রণেতা রয়েছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন, তার নজর থাকবেন এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে। আমি ডক্টর জাফর আহমদ খান যেটি বলছিলেন, আমি ছোট্ট করে, যেহেতু অনেক সময় অনেক লেখালেখির সঙ্গে যুক্ত থাকার কারণের জন্য আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে কিন্তু এই যে প্রণোদনা, আই মিন দ্যাট আমরা যে আরএমজি খাতে যদি এক্সপোর্ট করি, সে এক্সপোর্টে দেখা যায় যে 15 to 20% তারা এক্সপোর্টের উপরে 1 লক্ষ টাকা এক্সপোর্ট করলে সেখানে সে পেয়ে যাচ্ছে 15 লাখ টাকা বা 20 লাখ টাকা। অথবা টেরাকোটা এক্সপোর্ট করে, যে টেরাকোটা এক্সপোর্টই করা হয় নাই, সেখানে টেরাকোটা এক্সপোর্টের নামে শত শত কোটি টাকা কিন্তু এখান থেকে লুটপাট হয়েছে। কিন্তু যে অভিবাসী কর্মী আজকে বিদেশ থেকে অর্থ প্রেরণ করছে, সেখানে মাত্র 2% ইনসেন্টিভে কিন্তু প্রচুর টাকা এখন বাংলাদেশে আসছে। তো সেই অবস্থান থেকে এই যে প্রণোদনার নামে কিন্তু অন্য অন্য খাতে প্রচুর কিন্তু অবৈধভাবে তারা টাকা নিয়ে নিচ্ছে। আবার ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমরা যদিও বলি যে আমাদের বলা হয় 25-30 কোটি টাকা আমাদের আরএমজি খাতে আসে, কিন্তু আবার ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমাদের কাপড় কিনা, বুতাম কিনা, এগুলোতে আবার 12-14 কোটি টাকা চলে যাচ্ছে। তো সে অবস্থায় আসলে এই যে অভিবাসন খাতকে আমরা 2% প্রণোদনার মধ্যে রেখেছি, এই প্রণোদনাটা বাড়ানো আরও কিছু যায় কিনা, এক, যদিও কালো টাকা ঢুকে যায় কিনা সেটার একটা সংখ্যা কিন্তু রয়েছে। 2 হচ্ছে গিয়ে যে অভিবাসী কর্মীদের একটা সনদ দেওয়া যেতে পারে, একটা ফুল দেওয়া যেতে এয়ারপোর্টের মধ্যে, তাকে যদি একটা সনদপত্র দেওয়া হয় বিদেশ থেকে আসার পরে, সেই সনদপত্র দেশে বাচ্চাটাকে স্কুলে ভর্তি করতে পারবে, সে একটা রিইন্ট্রিগেশনের পরে সে একটা ভালো চাকরি পেতে পারবে। ওই জায়গাগুলোকে আসলে তাদেরকে আমরা কীভাবে দেশের মধ্যে ইনভলভ করতে পারি? একটা বড় কোম্পানি খোলা যেতে পারে, যে কোম্পানির মধ্যে দিয়ে যে অভিবাসীরাই সেখানে ইনভেস্টমেন্ট করবে, দেখভাল সরকার করবে, সেটাকে আপনি কীভাবে? না, এটা খুবই একটা ভালো চিন্তা ভাবনা এবং এগুলো বাস্তবায়ন করা দরকার। অভিবাসী কর্মী যারা আছে, যারা দেশের বাইরে যায়, তারা কিন্তু কাজকর্ম শেষে দীর্ঘদিন পরে যখন দেশে ব্যাক করে, তারা প্রচুর টাকাও নিয়ে আসে, তাদের অভিজ্ঞতাও নিয়ে আসে, এবং তারা দেশের ভিতরে কিন্তু কিছু একটা করতে চায়। এটার জন্য সরকার কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক করেছিল, যে তাদেরকে যাতে অল্প সুদে ফাইন্যান্স করা যায়। ইতিমধ্যে কিন্তু আমি দেখেছি প্রবাসী কল্যাণ ব্যাংক প্রায় 4% সুদে এই কোভিডের সময় প্রায় 200 কোটি টাকা তারা ঋণ দিয়েছে, সম্প্রতি ঋণ দিয়েছে। এবং অতি সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে প্রায় 2 লক্ষ কর্মীকে আমি দেখেছি প্রায় 427 কোটি টাকা দিয়ে একটা প্রকল্প নিয়েছে, তাদেরকে কীভাবে রিহেবিলিট করা যাবে সেটাও তারা ইমপ্লিমেন্ট করছে। এবং প্রবাসী কল্যাণ ব্যাংক যেটাতে একটু ফাইন্যান্সের ঘাটতি ছিল, অতি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয় কিন্তু সেখানে 500 কোটি টাকা দিয়েছে, যাতে ব্যাংকটাকে কমার্শিয়ালি রান করতে সুবিধা হয়। এবং এই কোভিডের ভিতরেও কিন্তু তাদেরকে আমি দেখেছি প্রায় 10 কোটি টাকার মতো দিয়েছে আর্থিক সাহায্য। এমনকি আমি দেখেছি প্রায় 6000 কর্মী যারা বিমানবন্দরে আটকে ছিল, তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তারা টাকা পয়সা দিয়েছে। উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। প্রবাসী কল্যাণ বোর্ড একটা আছে, এই কল্যাণ বোর্ড থেকে কিন্তু তারা কিন্তু এই প্রবাসী কর্মীদের দেশের বাইরে বিভিন্ন ধরনের ফি নিয়ে, অ্যাটাস্টেশন থেকে, পাসপোর্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে ফি নিয়ে তারা এগুলো চলে, এবং সেখান থেকে তারা অনেক কিন্তু কার্যক্রম হাতে নিচ্ছে। এবং অনেক দেশে, সৌদি আরবে বলেন, এমনকি ওমানে বলেন, অন্যান্য অনেক দেশে কিন্তু তারা এই যে তাদের ছেলেমেয়েরা পড়তে পারছে না, বাংলা স্কুল কিন্তু তারা করেছে। এবং এবার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আরও বিভিন্ন জায়গায় এই প্রবাসী কল্যাণ বোর্ড থেকে কিন্তু কল্যাণ বোর্ড থেকে আরও 5টা বাংলা স্কুল, বিভিন্ন যেখানে প্রবাসী কর্মীরা অনেক বেশি আছে সে সমস্ত জায়গায় কিন্তু আরও 5টা স্কুল করবে। এছাড়াও আর একটা কথা যেটা স্যার বললেন, যে আগে যেখানে প্রায় 100টা দেশে আমাদের কর্মীরা যেত, এখন সেখানে কিন্তু 170টা দেশে কর্মী যাচ্ছে, আপনি জানেন। এবং সেখানে ইউরোপ, বিশেষ করে ইস্টার্ন ইউরোপ, ওই সমস্ত জায়গায় কিন্তু আমাদের কর্মীরা যাচ্ছে। আমি তখনও দেখেছি যে সুইডেনে আমরা যে কর্মী পাঠিয়েছি, তারা ওই যে বেরি ফল পিক করার জন্য কর্মী পাঠাচ্ছি, কিন্তু সেখানে কিন্তু ওই উপযুক্ত কর্মী পাঠাতে হবে। আমরা যদি শিক্ষিত ছেলেদের পাঠাই, তাহলে কিন্তু তারা ওই কাজটা করতে চায় না, না করে তারা অন্য দেশে চলে যায়। যেটা আমরা কোলাটেরাল বা কোনো গ্যারান্টি রাখতে পারি, তার বাইরে আরেকটা জিনিস দরকার, যে কাজের জন্য যে ফিট তাকেই কিন্তু পাঠাতে হবে। সেখানে যদি একজন কৃষকের সন্তানকে পাঠানো যায়, সে কিন্তু যে ওইখানে 6 মাস কাজ করে আবার ব্যাক করে চলে আসবে, সে কিন্তু অন্য জায়গায় যাবে না। কিন্তু আমি সেখানে যদি একটা শিক্ষিত ছেলেকে পাঠিয়ে দেই এবং তার এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে গোপন রাখি, তাহলে কিন্তু সেই দেশে যে সে ওখানে যেহেতু তার
তার যে অবস্থানের জন্য সে কাজের জন্য ফিল করবে না, তুলবে না, সে কোনোভাবে একবার দুইবার তুলে অন্যখানে যাওয়ার জন্য চিন্তা করবে। আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের সেটাই করছে, আমরা দেখেছি এয়ারপোর্ট থেকে পালিয়ে যাচ্ছে, এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছে। অথবা আমি যে সমস্ত এজেন্সির মাধ্যমে, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা যাচ্ছে, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব তারা তো জানে কাকে পাঠাচ্ছে। অনেক সময় অনেক এজেন্সি বা অন্যভাবে দালালরা কিন্তু সবকিছু গোপন রেখে তাদের কাছ থেকে আলাদা টাকা পয়সা নিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। অনেক প্রলোভন দেখায় যে ইউরোপে গেলে তোমার জীবন অন্যরকম হয়ে যাবে, কিন্তু এই সমস্ত মেয়াল প্র্যাকটিস করে কি হচ্ছে, ওই দেশের সাথে আমাদের সম্পর্কগুলো অবনতি হচ্ছে এবং তারা তারপরে যখন কর্মী নেবে তখন আমাদের থেকে 10 বার করে চিন্তা করছে এখান থেকে নেব কিনা, ওই দেশে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন তৈরি করতেছে। তো আমার মনে হয় যে সমস্ত এজেন্সির মাধ্যমে যাচ্ছে তারাও কিন্তু এটা সিরিয়াসলি চিন্তা করবেন যে আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট কর্মী যে লেভেলের দরকার সেরকম মোটিভেশন দিয়ে সেই লেভেলের কর্মী যদি আমরা পাঠাই তাহলে কিন্তু এটা সুন্দরভাবে ম্যাচ করবে। এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমাদের সবকিছু। আমি মনসুর আহমদ কালাম আপনার কাছে একটু আসি, ছোট্ট করে একটু বলবেন যে মালয়েশিয়া আমরা প্রত্যাশিত জায়গায় মালয়েশিয়ার বাজার খুলেছে, আপনি নিজে একেবারেই সরাসরি যুক্ত, অভিবাসন ব্যয়টাকে আপনি কিভাবে দেখছেন? কি হতে পারে অভিবাসন ব্যয় এখানে? অভিবাসন ব্যয় আজকেও যে পত্রিকা যেটা দেখলাম সেটা হচ্ছে সরকার যে ঘোষণা দিয়েছে 1,60,000 টাকার মধ্যে যাওয়া উচিত, কিন্তু যদি যেখানে আজকে যে চুক্তির পরে যেটা আলোচনা দেখলাম বা টেলিভিশনে যেটা দেখলাম, সে সমস্ত খরচই কিন্তু মালয়েশিয়ার নিয়োগকর্তা বহন করবে। সেক্ষেত্রে আসলে 1,60,000 টাকা আমি মনে করি এটা অতিরিক্ত বেশি, এটা আরো কমে যাওয়া উচিত। আমি মনে করি অভিবাসন ব্যয়টা যদি সমস্ত খরচ মানে মালয়েশিয়ার নিয়োগকর্তারা বহন করে তবে নিশ্চয়ই এটা এত বেশি হওয়ার কথা না, এটা 70-75,000 টাকার মধ্যে থাকলে ভালো হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে মুসরত কালাম ভাই, যেটি হচ্ছে যে ঠিক আছে 1,60,000 বা 70-75,000 টাকা, এই 1,60,000 টাকার মধ্যেই কি নির্ধারণ করা সম্ভব হবে? আমরা যদি ধরে রাখি ঠিক আছে যে এমপ্লয়ারদেরকে পয়সা দেওয়া লাগলো না, কিন্তু অন্য আনুষঙ্গিক খরচ, এয়ার ফেয়ার বা এটা সেটা দুই পক্ষে যদি কোনো খরচ থেকে থাকে, এই 1,60,000 টাকার মধ্যে কি আমরা কর্মী প্রেরণ করতে পারলেই তো আমাদের দেশের মানুষ খুশি থাকে? না, এটা পারবো আমরা বিশ্বাস যদি সমস্ত খরচ নিয়োগকর্তা বহন করে তাহলে এই খরচেই কর্মী যাওয়া সম্ভব। এবং সেক্ষেত্রে 20-25,000 টাকার লাভ থাকলে, 10-20,000 টাকা লাভ থাকলে তো একটা প্রতিষ্ঠানে যথেষ্ট। সেখানে যদি 1,60,000 টাকা 4 লাখ 5 লাখ টাকা গিয়ে দাঁড়ায় তাহলে কিন্তু আমাদের এই যে 20,000 টাকা প্রফিট হলে যথেষ্ট। ঠিক আছে, আমি আপনার কাছে আসি, যেহেতু আপনি আটাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, এখন একটা বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে কি যে টিকিটের দাম। আমি দেখেছি আপনি কথা বলছেন কিন্তু এইটা সুরাহা করা যাচ্ছে না। এখানে ঢাকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাড়া যত অথবা ইংল্যান্ডের ভাড়া যত, সেই ভাড়া কিন্তু দেখা যাচ্ছে সৌদি আরবে যেতে সেই ভাড়া লাগছে, অথচ ফিলিপিন থেকে বা পার্শ্ববর্তী নেপাল থেকে যেতে তা আমাদের ভাড়া থেকে অর্ধেক ভাড়া লাগছে। তো এইটা তো আমাদের অভিবাসন ব্যয়কে বাড়িয়ে তুলছে। আপনারা কিভাবে এটা নিয়ন্ত্রণ করবেন? আসলে কিরণ ভাই, আমরা সরকারকে চিঠি দিয়েছি, আমাদের মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, সমস্ত এয়ারলাইন্স গুলোকে চিঠি দিয়েছে। আমি যেটা মনে করি, আমার যেটা ধারণা এবং এটা বদ্ধমূল চিন্তা চেতনা, সেটা হচ্ছে এয়ারলাইন্স গুলো ইচ্ছা করে কিন্তু বিমান ভাড়াটা বাড়াচ্ছে। কারণ এখানে যে বিমানগুলো করোনার আগে একটা লোক রিয়াদে পাঠাইতে লাগতো মাত্র 25,000 টাকা, সেটা করোনার পরে যেখানে 40% সিট ছাড় দিয়ে খালি রেখে বিমান চলাচল শুরু করলো, তখন হলো 40 থেকে 45,000 টাকা। এখন সেটা এই মুহূর্তে যাচ্ছে সেটা 80 থেকে 85,000 টাকায়। তো এটা আপনি ঠিকই বলেছেন যে এটা ইউরোপে, এটা আমেরিকার বিমান ভাড়ার সমান রিয়াদ বা দুবাইতে যাচ্ছে। এখানে আমি একটা পরিসংখ্যান আপনাকে দিচ্ছি, সেটা হলো সৌদি আরবে প্রতিদিন 4,000 কর্মীর ভিসা বের হয় এবং মধ্যপ্রাচ্য অন্যান্য দেশে কুয়েত, কাতার, দুবাইতে আপনি ভিসা খুলেছে, আপনি জানেন। আমাদের চাহিদা হচ্ছে প্রায় 5 থেকে 5,500 লোকের, কিন্তু আমরা কিন্তু বিমানের যে বিমানের যে সিট সংখ্যা বা তাদের যে নেওয়ার ক্যাপাসিটি সেটা হচ্ছে 3 থেকে 3,500। এখানে ডিমান্ড এবং সাপ্লাই কোনোভাবেই মিলছে না, যার কারণে ইচ্ছাকৃতভাবে এয়ারলাইন্স গুলো আপনার আসন সংখ্যা না বাড়িয়ে তারা বিমান ভাড়াটা বাড়াচ্ছে। আমরা সরকারের কাছে এই অনুরোধগুলো করেছি, আমাদের মন্ত্রণালয়ের কাছে করেছি, আমাদের সংশ্লিষ্ট যারা আমাদের সাথে জড়িত তাদের কাছে বলেছি যে এই ক্ষেত্রে আসন বৃদ্ধি করা ছাড়া
বিমান ভাড়া কমানোর কোনো রাস্তা নাই। তো এই জন্য আপনাকেও আজকে এই টেলিভিশনের মাধ্যমে আমি মানুষকে বলবো, আমাদের যারা কর্তৃপক্ষ তাদেরকে বলবো, সরকারকে বলবো আসন সংখ্যা বাড়াতে হবে, এই বিমানের সংখ্যা। কারণ কোনো এক সময় আপনি জানেন যে সৌদিয়া 8টা ফ্লাইট চালাইতো, এমিরেটস 8টা ফ্লাইট ডেলি চালাইতো, বিমান 4টা-5টা ফ্লাইট চালাইতো। সেখানে আজকে কিন্তু তারা অর্ধেক ফ্লাইট মানে আসন তারা রাখছে, বা আগের থেকে 3টা-4টা বিমান পরিচালনা করতেছে। এখন এখানে আমাদের একটা প্রশ্ন আসছে যে ঢাকা এয়ারপোর্টে আপনার 8 ঘন্টা বিমান ফ্লাই করতে পারবে না। সেক্ষেত্রেও অতিরিক্ত বিমান এনে বা এক্সট্রা ফ্লাইট দিয়ে এই জায়গাটা কভার করার সুযোগ ছিল, কিন্তু সেটাও কিন্তু হচ্ছে না। এই জন্য সিলেট চিটাগং এর আন্তর্জাতিক বিমানবন্দরকে খুলে দিয়ে সেখানে যদি এই বেশি বেশি এয়ারক্রাফট এনে এই মানে পরিচালনা করতো, তাহলে এখানে আমরা আলোচনা এখানে শেষ করবো। তবে আরেকটা বিষয়, যেমন আমাদের ফ্রি এয়ার নাকি জানি বলে যে উন্মুক্ত করার জন্য সব এয়ারলাইন্সগুলো, আমাদের বাজেট ক্যারিয়ারগুলো কিন্তু এখানে আসতে পারছে না। যেমন ফ্লাই দুবাই নামে একটা এয়ারলাইন ছিল, চায়নার কটা এয়ারলাইন ছিল, তারা এখানে আসতে পারছে না। তারা যদি আসতে পারতো তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা কিন্তু এই কম্পিটিটিভ প্রাইসের কারণে কমে যেত। তারা আসার ব্যাপারে আমার মনে হয় একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করেন কিনা? জি জি, অবশ্যই মনে করি, এবং আমরা এই সমস্ত সাজেশন গুলো আমাদের মন্ত্রণালয়কে দিয়েছি, আমাদের অনুরোধের মধ্যে এগুলো রয়েছে, এবং আরো কিছু কিছু বিষয় আছে সেগুলো আমরা সম্পৃক্ত করে আমরা চিঠি দিয়েছি সমস্ত এয়ারলাইন্স গুলোকে এবং আমাদের বিমান মন্ত্রণালয়কে। অনলাইনে যুক্ত করে নিয়েছি বাংলাদেশ হাই কমিশন সিঙ্গাপুরের লেবার ওয়েলফেয়ার কাউন্সিল জনাব মোহাম্মদ আতাউর রহমান। আতাউর রহমান সাহেব, আমরা আলোচনা করছিলাম যে এই যে করোনার অভিজ্ঞতা উত্তরণে অভিবাসন খাতের গুরুত্ব নিয়ে আমরা কথা বলছিলাম, এবং এই খাতটা যে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটি কিন্তু আমাদের দুজন আলোচক ইতিপূর্বে বলেছেন। তো আমি আপনার সাথে একটু জানতে চাই যে সিঙ্গাপুর তো একটা অত্যন্ত চমৎকার একটা দেশ, এবং সেখানে আমাদের কর্মীরা যায়, ভালো বেতন ভাতা দিয়ে পায়। এখন সর্বশেষ সিঙ্গাপুর অবস্থাটা কীরকম, যে সেখানে কর্মী চাহিদা কীরকম, কর্মীরা যাওয়া শুরু করেছে কিনা, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ এত চমৎকার একটি বিষয় আজকে আলোচনা আনার জন্য। আমি প্রথমেই বলবো যে কোভিড যে মাঝখানে যে একটা সময় বন্ধ ছিল সিঙ্গাপুরে, প্রায় 7 মাসের মতো যেখানে বন্ধ ছিল, সেইখানে গত অক্টোবর থেকে পুনরায় সিঙ্গাপুর মার্কেট ওপেন হলো, এবং সবচেয়ে বেশি আমাদের অভিবাসী কর্মী আসছে বাংলাদেশ থেকে। যে 6টি দেশ তে আসতে পারেনি মাঝখানের 7 মাস, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই কয়টি দেশের যে সবচেয়ে বেশি শ্রমিক এখন বাংলাদেশ থেকে আসছে, এবং অক্টোবরের শেষ দিকে খুলে দেওয়া হয়েছে। আপনারা জানবেন যে ডিএমইটির যে রিপোর্ট, নভেম্বর মাসে 5228 জন, এটা রেকর্ড একেবারে। আমরা গত 2 বছর বা 3 বছরের যে তথ্য আমরা জানি, এক মাসে এত সংখ্যক শ্রমিক কখনো আসেনি। এবং আমাদের যে সকল ডিমান্ড লেটার বা আইপিএ ভেরিফিকেশনের জন্য আমাদের হাই কমিশনে জমা হয়, আমরা এখন প্রতি মাসে 8000-এরও বেশি আইপিএ ভেরিফাইড করছি। আইপিএ মিন্স ভিসা, মানুষ তো আইপিএ বুঝবে না, ভিসা, এটা হলো ডিমান্ড লেটার বা ভিসা, যেটা আর কি বলি ভিসা। এই ভিসাগুলো আমরা ভেরিফাই করে বিএমইটিতে পাঠাচ্ছি, এবং সেগুলো প্রক্রিয়াধীন আছে। এবং সারা বিশ্বের যে নভেম্বর মাসের যে ফিগার, সেখানে সিঙ্গাপুরের অবস্থান তৃতীয়, মানে বাংলাদেশের কর্মী প্রেরণে তৃতীয়। দেখেন একটা চ্যালেঞ্জ আপনাকে বলে, আমাদের তো 2 ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই 2 ডোজ ভ্যাকসিন দেওয়ার পরও আমাদের কর্মীদের কিন্তু বাংলাদেশে হোটেল কোয়ারেন্টাইন করতে হচ্ছে, সিঙ্গাপুরে গিয়ে হোটেল কোয়ারেন্টাইন করতে হচ্ছে। সেই জায়গাটা কি কূটনৈতিকভাবে কোথাও কোনো আলোচনা করার সুযোগ আছে কিনা, যারা 2 ডোজ টিকা নিবে, এবং তারা যেহেতু আমাদের এয়ারপোর্টে আতাশবাড়ি শুনবেন, আমাদের যেহেতু এয়ারপোর্টে RT-PCR রয়েছে, যদি কর্মী সর্বশেষ RT-PCR টেস্ট করে 2 ডোজ ভ্যাকসিন নিয়ে যায়, তাহলে কি তার কোয়ারেন্টাইনের প্রয়োজন আছে কিনা, সেখানে আপনারা কূটনৈতিকভাবে আলোচনা করবার একটা সুযোগ তৈরি করা যায় কিনা? জি, আমরা অলরেডি আলোচনা করেছি। আমরা মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার, ফরেন মিনিস্ট্রি এবং এখানকার আইসিএতে আমরা আলোচনা করেছি, চিঠি দিয়েছি। এই যে বিষয়টা, এটা কিন্তু সমস্ত দেশের জন্য একই আইন। সেখানে কয়েকটা দেশের ক্যাটাগরি ভিন্ন আছে, কিন্তু যেমন কিছু দেশের জন্য বিটিএল আছে, ভ্যাকসিনেটেড ট্রাভেল লেন। সেই ভ্যাকসিনেটেড ট্রাভেল লেনে বিজনেস পারসন এবং অফিসিয়াল পারসন আসা যাওয়া করতে পারে, কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য কিন্তু একই কোয়ারেন্টাইন সব দেশের জন্যই আছে, এটা করতে হয়। মানে বলা হয় যে ভারতের জন্য নাকি কোয়ারেন্টাইন নাই বা কিছু এরকম? জি না, এটা হলো যে ভারতে থেকে যারা ভ্যাকসিনেটেড ট্রাভেল লেনে বিজনেস পারসন এবং অফিসিয়াল পারসন আসে, তাদের কোয়ারেন্টাইন নাই, কিন্তু ওয়ার্কারদের কোয়ারেন্টাইন আছে। আর চীনের জন্য, চায়না ওয়ার্কারের জন্য?
জি, এখন মালয়েশিয়া এবং চায়না এই এই দেশগুলির একটু ভিন্ন সুযোগ আছে। তবে মালয়েশিয়া এবং চায়না থেকে কিন্তু আমাদের যারা প্রতিনিধি অর্থাৎ ওয়ার্ক পারমিট হোল্ডার বা এই ক্যাটাগরির লোক খুব বেশি আসে না আসলে। মূলত ওয়ার্ক পারমিট হোল্ডার যারা তারা আসে হলো বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, এইসব দেশ। তাহলে বাংলাদেশের মানুষের একটা ভুল পারসেপশন ছিল যে ইন্ডিয়া এবং মায়ানমার তাদের জন্য কোয়ারেন্টাইন লাগে না, শুধু আমাদের জন্য কোয়ারেন্টাইন লাগে। কিন্তু আপনি বলছেন যে না, এই লেবার সেন্ডিং কান্ট্রি হিসেবে বাংলাদেশ যা, ভারতও তা, মায়ানমারও তা, সব একই। জি জি আচ্ছা, জি। আরেকটা বিষয় আমি একটু বলি, একটু ক্লারিফিকেশনের বিষয় আছে। সেখানে হলো যে কয়েকটা ক্যাটাগরি আছে তো বিভিন্ন দেশগুলি, সেখানে 1, 2, 3, 4টা ক্যাটাগরি। আমাদের এই 6টা দেশের ক্যাটাগরিতে 4 এসেছিল, সেই 4 ক্যাটাগরিতে যাদের 14 দিন কোয়ারেন্টাইন ছিল, এখন কিন্তু সেই কোয়ারেন্টাইনটা 10 দিনে কমিয়ে আনা হয়েছে। এবং সেই ক্যাটাগরি আপগ্রেডের সাথে দিনটাও কমে যাচ্ছে। কিছু কিছু 2-1টা কান্ট্রি 7 দিনও আছে যেগুলো একটু আপগ্রেডেড ক্যাটাগরি হয় করোনার সার্বিক পরিস্থিতি অনুযায়ী। যেমন ভ্যাকসিনেশন রেট, তারপরে হলো ইনফেকশন রেট, মর্টালিটি রেট, এই বিষয়গুলি আলোচনা করে তারা এই গ্রেডিংগুলি করে থাকে। নিশ্চয়ই আপনারা আমাদের আপডেট দিবেন প্রতিনিয়ত। আমাদের এখন মর্টালিটি রেট এবং আমাদের যে কেসেস সেগুলি কিন্তু দিনে দিনে বেশ কম। আল্লাহর রহমতে আমরা মনে করি যে আমাদের সরকার সেগুলিকে মোকাবেলা করতে পেরেছে। সেই আপডেট দিয়ে আমরা মনে করি যে কোয়ারেন্টাইনটা, বিশেষ করে 5 তারকা হোটেলে কোয়ারেন্টাইনটা খুব এক্সপেন্সিভ। বাংলাদেশেও সেই সেম স্ট্যান্ডার্ডে হোটেলে থাকতে হয় সিঙ্গাপুরগামী কর্মীদেরকে, এবং সিঙ্গাপুর গেলেও কিন্তু 5 তারকা হোটেলে কোয়ারেন্টাইন করতে হয়। সেই জায়গাটা আপনারা নিশ্চয়ই নজরে রাখবেন। আপনি থাকবেন আমাদের সাথে। আমি ব্যারিস্টার শামীম পাটোয়ারি আসি, এটা আলোচনাটা ভ্যাকসিন নিয়ে একটু আসতে চাই। প্রথম দিকে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা আমাদের অভিবাসী কর্মীদেরকে ভ্যাকসিন দিতে পারবো কিনা। তো পরবর্তীতে আমরা দেখেছি যে তাদের জন্য আলাদা একটা অ্যাপসের মধ্যে আলাদা একটা ইনপুট করে সেখানে দেওয়া হয়েছে। কিন্তু এখন নতুন একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে যে কিছু কিছু বুস্টার ডোজের কথা বলছে, কিন্তু এখনও কিন্তু আমাদের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত দেওয়া হয়নি যে আমরা অভিবাসী যারা যাচ্ছেন তাদের জন্য বুস্টার ডোজ দিয়ে দিতে পারবো। এখন যে প্রশ্ন হচ্ছে যে আমাদের তো অনেক লোকই ভ্যাকসিন পায়নি, তারপরেও যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করে এই বুস্টার ডোজটা না দিলে কিন্তু আবার আমরা হোঁচট খেতে পারি। আপনি কিভাবে দেখছেন বিষয়টা, কি করণীয় আমাদের? মানে যেটা 6 মাস পরে কি প্রবলেম হবে সেটা এখনই সলিউশন করতে হবে। যেমন আমরা যারা অ্যাসপিরেন্ট মাইগ্রেন্ট ছিল তাদেরকে প্রায়োরিটি বেসিসে আমাদের ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ দিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে তারা এখন থার্ড ডোজ নিতে পারত। এখন অ্যাসপিরেন্ট যারা আছেন তারা হয়তো এখন রেডি, কিন্তু তারা কিন্তু এখন ফার্স্ট ডোজ দেবেন, সেকেন্ড ডোজ দেবেন, থার্ড ডোজ দেবেন, এটা অনেক লম্বা সময় লেগে যাবে। তো এইটাতে ওই যেটা আমি বললাম, আন্তঃমন্ত্রণালয়ের বিষয় যখন হয়ে যায় তখন বাংলাদেশে এটা খুব কমপ্লিকেটেড আকার ধারণ করে এবং প্রসেসটা ন্যাচারালি স্লো হয়ে যায়। যেমন এই যে টিকিট ফেয়ার নিয়ে, আমি ডেফিনেটলি শিওর মন্ত্রণালয় এই বিষয়ে খুবই কনসার্ন, আপনারা কনসার্ন, বাইরা কনসার্ন, আমরা কনসার্ন, কিন্তু আসলে তো মন্ত্রণালয়ের টিকিট ফেয়ারে কিচ্ছু করার নেই, এটা কমপ্লিটলি সিভিল এভিয়েশনের। তো সেই ক্ষেত্রে ওই যে বলছি ওয়ান ডেক সলিউশনে যদি আমরা আসতে না পারি তাহলে এই প্রবলেমগুলো রয়ে যাবে। অবশ্যই তাদেরকে মানে যাদের এলিজিবল আছে বুস্টার ডোজে প্রায়োরিটি দিতে হবে এবং তাদেরকে অবশ্যই যেটা টিকা আমাদের রিসিভিং কান্ট্রি চাচ্ছে, ফাইজার হলে ফাইজার, সেটাই দিতে হবে এবং এটা সব প্রায়োরিটি দিতে হবে। এই ক্ষেত্রে আমাদের কোনো হেজিটেশনের সুযোগ নেই। ডেফিনেটলি ডক্টর জাফর আহমেদকে আমরা শুনছিলাম। একটা বিষয় কিন্তু আপনি মন্ত্রণালয় ছিলেন, অনেকগুলো টিটিসি রয়েছে, স্কিলের উপরে কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি। তো সেই জায়গার মধ্যে ওখানে যা শেখানো হয়, আমি নিজেও কিন্তু এক জায়গায় ভিজিট করেছি, এখন বিশ্বমানের চাহিদা অনুযায়ী কিন্তু সেই প্রশিক্ষণ ক্যাপাসিটি আমরা করতে পারিনি। যে সার্টিফিকেশনটা আমাদের করছে, দেখা যাচ্ছে যে ইটের গাঁথনি শেখাচ্ছে, কিন্তু সারা বিশ্বে কিন্তু ইটের গাঁথনির হয়তো সেখানে প্রয়োজন আছে কিনা আমাদের সেটা ভেবে দেখতে হচ্ছে। রড বাইন্ডিংয়ের কাজ শেখাচ্ছে, এখন রড বাইন্ডিংয়ের কাজের কতখানি গুরুত্ব হচ্ছে, আমাদের তো এখন স্টিল স্ট্রাকচারের বিল্ডিং হয়ে যাচ্ছে। তো এই যে টিটিসিগুলো রয়েছে আর তার সাথে যারা ডিমান্ড নিয়ে আসে, রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে, এদের মধ্যে যদি যেহেতু ডিমান্ডটা তাদের কাছে আছে, তারা বুঝতে পারে চাহিদাটা কি, এই যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপকে আরও জোরদার করা যায় কিনা, এটা খুবই দরকার। কারণ আপনি দেখেছেন সিঙ্গাপুরের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। জি, সিঙ্গাপুরে ওরা বাংলাদেশ সহ কয়েকটা দেশে তারা বিভিন্ন ওভারসিজ ট্রেনিং সেন্টার করেছে, সেখানে সিঙ্গাপুর থেকেই ওদের যে ধরনের ম্যান পাওয়ার দরকার তারা সিলেবাস করে দিয়েছে। তারা নিজেরা এই দেশে আসে, এসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারা ওদেরকে প্রশিক্ষণ দেয়, ওরাই পরীক্ষা নেয়, পরীক্ষায় পাশ করলে ওদেরকে নিয়ে চলে যায়। ওদের ডিমান্ড অনুযায়ী ওরা প্রশিক্ষণ করাচ্ছে এবং তারাই আবার পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হলে ওদেরকে আবার তারা নিয়ে যাচ্ছে। আমার মনে হয় এই মডেলটা হতে পারে, এই মডেলটা আরও স্কেল আপ হতে পারে অনেক করে, এবং প্রত্যেকটা উপজেলাতে বিভিন্ন জায়গাতে এই ধরনের যদি সুযোগ সুবিধা আমরা সৃষ্টি করি, যে দেশে লোক যাবে, ইতালিতে যাবে, ইতালি কোন ধরনের লোক দরকার, ইভেন ইউকেতে যাবে, ইউকেতে কোন ধরনের শেফ দরকার, কোন ধরনের জব দরকার, তারা এই দেশে এসে তাদের মতো ট্রেনিং দিয়ে তারা
লোক নিয়ে যাবে। ইভেন আমাদের নার্সের অনেক চাহিদা আছে, প্রয়োজনে তারা এখানে এসে আমরা ম্যান পাওয়ার দেব, বিল্ডিং দেব, ফ্যাসিলিটি দেব তাদেরকে, তারা এখানে এসে তাদের মতো ট্রেনিং দিয়ে পরীক্ষা দিয়ে তারা নিয়ে যাবে। এই ধরনের সুযোগ সুবিধা তৈরি করে দিতে পারলে আমার মনে হয় আমাদের চাহিদা অনেক বাড়বে এবং যে সমস্ত কর্মীরা যাবে তারা কিন্তু অনেক কনফিডেন্সের সাথে যেতে পারবে এবং তারা ওই দেশেও কাজ করতে পারবে এবং একটা সার্টেন টাইম পরে তারা আমাদের দেশেও তারা তাদের স্কিলগুলো ট্রান্সফার করতে পারবে। এই জিনিসটা আমার মনে হয় যদি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ হয়, আমাদের সরকার, ওই দেশের ইনস্টিটিউশন, এবং এটার জন্য যেটা দরকার আমার মনে হয় আমাদের বিএমইটি বা মন্ত্রণালয়ের উচিত হবে প্রত্যেকটা ট্রেনিং ইনস্টিটিউটকে আরও স্বাধীন করে দেওয়া। এই মন্ত্রণালয়ের মাধ্যমে, বিএমইটির মাধ্যমে সব কিছু প্রসেস না করে তাদেরকে যদি ওপেন আপ করে দেওয়া হয়, তোমরা কোন দেশের সাথে তোমরা যোগাযোগ করবা, যোগাযোগ করো, সেখান থেকে তাদের পছন্দ মতো কর্মী নেওয়ার জন্য তাদেরকে যদি সেরকম করে এম্পাওয়ার করা হয়, এবং তাহলে কিন্তু এই বিষয়গুলো করা সম্ভব হবে। আমাদের একটা যদি সেরকম পলিসি থাকে, আমরা যদি মনিটর করি, গাইডলাইন দিই, তাতেই কিন্তু এগুলো হতে পারে এবং এতে করে কিন্তু আমাদের এই প্রয়োজনগুলো মিট আপ করা সম্ভব। বাংলাদেশ থেকে মেডিকেল করে, তাদের স্বাস্থ্য পরীক্ষা করে, অনলাইনে কিন্তু সেই দেশগুলো সেই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পেয়ে যাচ্ছে, অর্থাৎ তারা স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত হয়ে যাচ্ছে। কিন্তু সিঙ্গাপুরের ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশে এরকম কোনো সার্টিফাইড মেডিকেল সেন্টার না থাকার কারণে কর্মীদেরকে সিঙ্গাপুরে গিয়ে মেডিকেল করতে হয় এবং সেই মেডিকেল করবার পরে যদি মেডিকেলে আনফিট হয় তাহলে কিন্তু সেই এত কষ্ট করে, এত ট্রেনিং নিয়ে বা আবার এত পয়সা খরচ করে যে গেল, তাকে আবার ফিরে চলে আসার একটা শঙ্কা থেকে যায়। তো এই যে মেডিকেল প্রক্রিয়াটাকে আরও একটু কীভাবে সচেতন করার জন্য আপনাদের কোনো আলাপ আলোচনা করবার সুযোগ আছে কিনা? হ্যাঁ, এটা একটা উত্তম প্রস্তাব। আসলে এটা মানে একটু ট্রাস্টের বিষয়। আসলে আমাদের সচিব স্যার যেটা বলছিলেন আমাদের যে ওটিসি কেন করা হলো, যে তাদের যে ডিমান্ড, তাদের যে দক্ষতার যে স্ট্যান্ডার্ড, সেটা নিশ্চিত করার জন্য বাংলাদেশে ওটিসি স্থাপন করা হয়েছে এবং তাদের তত্ত্বাবধানে, সরাসরি তত্ত্বাবধানে ওভারসিজ ট্রেনিং সেন্টার নাকি ওভারসিজ ট্রেনিং সেন্টার করা হয়েছে। আমি একটু বলি, সেটা সে করা হয়েছে ঠিক একই প্রক্রিয়ায় যে বাংলাদেশে যদি এরকম কোনো ট্রেনিং সেন্টার করা যায়, হেলথ স্ক্রিনিং সেন্টার বা হেলথ স্বাস্থ্য পরীক্ষার যে কেন্দ্র, সেটা হয়তো যৌথ সুপারভিশন থাকতে পারে, আর অথবা ওরকম স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে, এরকম করা যেতে পারে। এটা একটা উত্তম প্রস্তাব, আমরা এই ধরনের একটা প্রস্তাব দিতে পারি। আর তা না হলে আসলে এটা একটা ব্যয়বহুল এবং অনেক সময় দেখা যাচ্ছে এখানে আসার পরেও আনফিট হয় এবং দেশে ফিরে যেতে হয়। এটা একটা অবশ্যই উত্তম প্রস্তাব। আরেকটি বিষয়, যদি আমাদের শামীম হায়দার পাটোয়ারী স্যার যেটা বলছিলেন, খুবই চমৎকার একটি বিষয়, যে এখন পর্যন্ত ভ্যাকসিনেশনের যে ক্রাইটেরিয়া, সেখানে বলা আছে যে ডাবল ভ্যাকসিনেটেড, কিন্তু এটাও শোনা যাচ্ছে যে বুস্টার ডোজ লাগবে। এখন পর্যন্ত লাগেনি, কিন্তু লাগবে। তো সুতরাং এই এখন কিন্তু আইপিএ হওয়ার পরেও সিঙ্গাপুরে আসতে হলে তাদেরকে আলাদাভাবে এন্ট্রি পারমিট লাগে, এন্ট্রি অ্যাপ্রুভাল লাগে। সেই এন্ট্রি অ্যাপ্রুভাল যে সময়টা পাওয়া যায় খুব কম সময়, অর্থাৎ যাদের ডাবল ভ্যাকসিন দেওয়া আসে তাদের যদি খুব দ্রুত তৃতীয় যে ডোজ বা বুস্টার ডোজটা না দেওয়া হয়, পরে দেখা যাবে যে এন্ট্রি পারমিটের মেয়াদও শেষ হয়ে গেল, আইপি এর মেয়াদও শেষ হয়ে গেল, তখন আর বুস্টার ডোজ দেওয়া গেল না। এই কারণে আমি মনে করি যারা অ্যাসপারেন্ট মাইগ্রেন্ট ওয়ার্কার সিঙ্গাপুরে আসবেন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বুস্টার ডোজটা দিতে হবে। ডক্টর জাফর আহমদ খান, শেষ করতে চাচ্ছি। না, থ্যাংক ইউ আপনাকে। এইটা ইস্যুটা খুবই সেন্সিটিভ। আমরা অনেক ক্ষেত্রে অনেক অগ্রগতি সাধন করতে পেরেছি, তারপরও বাস্তব চিত্র আমি একটা দেখেছি যে এখনও প্রায় লেস দেন 20% লোকরা এজেন্সির মাধ্যমে যাচ্ছে বাইরে, এবং মোর দেন 50% লোকরা কিন্তু দালালের মাধ্যমে যাচ্ছে, এবং এখনও প্রায় 20% লোকরা তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে যাচ্ছে, এবং এখনও 1/3 লোক যারা বাইরে যাচ্ছে তারা কিন্তু জমি বিক্রি করেই যাচ্ছে এত সুযোগ সুবিধা থাকার পরেও। আমি এই চিত্রটা এই জন্য বললাম, আমরা অনেক কিছু করেছি, তারপরও আমাদের অনেক জায়গায় করণীয় আমাদের আছে। আমাদেরকে এই সমস্ত বিষয়গুলোকে স্ট্রিমলাইন করতে হবে, এবং যারা সত্যিকারভাবে ম্যাল প্র্যাকটিস করতেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে, এবং সাথে সাথে এই মাইগ্রেশন সেক্টরে যাতে প্রণোদনা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে লোকজনকে উদ্বুদ্ধ করে, আমাদের লোকরা এমনি উদ্বুদ্ধ, এবং এই সুযোগ সুবিধা সৃষ্টি করে এই সেক্টরটাকে আমাদের ভাইব্রেন্ট করতে হবে। এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সরকার কিন্তু সেই সুযোগ রেখেছে, এবং আগামীতে আমরা যখন মধ্যআয়ের দেশ হয়ে যাচ্ছি তাহলে আমাদের এই লোকজনগুলোও বাইরে যাবে, এবং তারাই কিন্তু আমাদের আবার ফিউচার উন্নত দেশের ক্ষেত্রে একটা পজিটিভ রোল প্লে করবে। জি, ধন্যবাদ জানাচ্ছি আমি আজকের আমাদের অতিথি ডক্টর জাফর আহমেদ খান, যিনি মাত্র বক্তব্য রাখলেন, সাবেক সিনিয়র সচিব, একই সাথে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, তাকে অন্যদিকে সিঙ্গাপুর থেকে আমাদের সাথে যুক্ত দিয়েছিলেন যারা মাতাউর রহমান।
বাংলাদেশ হাই কমিশনের সিঙ্গাপুর লেবার ওয়েলফেয়ার উইংয়ের কনসাল জেনারেল হিসেবে কাজ করছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা যেটি মোদ্দা কথা বলতে চাই সেটা হচ্ছে করোনার অভিজ্ঞতা উত্তরণ করবার জন্য আমাদের অভিবাসন খাতটা একটা গুরুত্বপূর্ণ খাত হিসেবে সেটি আজকে আমাদের পাশে দাঁড়াতে পারে, যেটি আমাদের তিনজন আলোচকই এখানে বললেন। এবং আমরাও মনে করি যে এই স্বল্প সময়ের মধ্যে আমরা যদি ইনভেস্টমেন্ট করি, সেই ইনভেস্টমেন্টটা পেতে আমাদের সময় লাগবে, আমাদের নানা চ্যালেঞ্জ রয়েছে। সেই অবস্থার প্রেক্ষাপটে আমরা যত বেশি ফ্যাসিলিটেট করতে পারি এই অত্যন্ত ইথিক্যাল মাইগ্রেন্ট এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এই যে প্রবাসী আয় মধ্যম আয়ের দেশ বলা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাস্তবায়ন করা সব কিছু আমরা করতে পারবো। সেই আশায় আমরা প্রত্যাশিত হয়ে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি। তবে এই কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে কোনো অভিবাসী কর্মী, অভিবাসী শ্রমিক তারা যাতে বাংলাদেশে এসে কোনো কারণে এয়ারপোর্টে হোক বা বিদেশে যাবার সময় তাদের যাতে কোনো কারণে হয়রানির শিকার না হতে হয়, সেখানে আমাদের সমস্ত কর্তৃপক্ষ যথাযথ নজর রাখবেন এই প্রত্যাশা করে আজকের অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আমাদের এই আয়োজন এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।